আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি 25 ব্যাচ আইসিটি পরীক্ষা দুই একদিন পরেই। তো আইসিটির একটা ফাইনাল সাজেশন তোমাদেরকে রেডি করে দিয়েছিলাম। তোমরা অনেকে বলেছিলে এই বিষয়ে একটা ক্লাস নিলে ভালো হতো, টপিকগুলো যেন একটা ওভারভিউ হয়ে যায়। তো আমি প্রথমে প্রথম অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব, বেশি বলবো না, আমি জাস্ট টপিকগুলোর নাম বলবো। এগুলো থিওরি, তো তোমরা নিজেরা বাসায় পড়ে নিতে পারবে। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সবগুলো টপিকই তোমরা পড়ে যাবা, কারণ এগুলো প্রতিবারই ঘুরে ফিরে আসে। দুই একটা টপিক একটু মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলোর নাম বলবো, কিন্তু বাকিগুলোও ছেড়ে দেওয়া যাবে না, বাকিগুলো একটু ভালো করে পড়তে হবে। যেহেতু এখানে স্কিপ করার মতো কিছু নেই, এগুলো তো একবার পড়লে দুইবার পড়লে তুমি পারো, ঠিক না? এরকম কিছু নেই। তাও এগুলোর মধ্যে যে কয়েকটা টপিক প্রশ্ন অ্যানালাইসিস করে বোঝা গেছে কোনটা আসতে পারে কোনটা না আসতে পারে, সেরকম কয়েকটা বিষয় আমি তোমাকে এখন বলবো। তারপরে আমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ের, পঞ্চম অধ্যায়ের একটু ব্রডলি আলোচনা করব। তো প্রথম দিন এগুলা একটু ধৈর্য ধরে দেখো, পরবর্তীতে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়ের গুলো আরো ব্রডলি দেখবা, সেগুলো আলোচনা করব। তো প্রথম অধ্যায়টা প্রথমে একটু বলে আসো। যেটা বলছিলাম, আমরা প্রথম অধ্যায়ের একটু বিষয়গুলো আগে একটু দেখবো। প্রথমে রোবোটিক্স এবং ক্রায়োসার্জারি। রোবোটিক্স এটা একটু ক এর জন্য দেখতে পারো, ক্রায়োসার্জারিটা খ তে একটু বেশি আসে, গতেও আসে, কিন্তু এই বছরের জন্য আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়নি। আমার কাছে এই তিনটা টপিক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে তিনটার মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি এবং বায়ো ইনফরমেটিক্স। ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স এগুলো বললাম। তারপরে হচ্ছে এর পাশাপাশি ন্যানো টেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই দুইটা টপিককে একটু করে দেখে যাবা, একটু করে পড়ে নিও, কারণ ওগুলাও ইম্পর্টেন্ট টপিক। তবে এই বছরের জন্য চট্টগ্রাম বোর্ডে ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাই বলবো জাস্ট তবুও একটু চোখ বুলে নিও। এমনিতে আমি বললাম প্রথমে যে তুমি পুরো টপিকগুলা ওভারঅল সবগুলো একবার পড়ে ফেলবা, কোনোটা স্কিপ করবা না, কারণ স্কিপ করলে আবার ঝামেলা, কারণ এগুলো থিওরি তো, এই কারণে। আর যারা তো অন্য তৃতীয় চতুর্থ পঞ্চম গুলো ভালো করে পারো, ওরা প্রথম অধ্যায় না ধরলে দেখা যাবে কি ওই দিক থেকে তুমি একদম ফুল মার্কস ক্যারি করতে পারো। ওরকম দেখতেছো যে তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো পুরোপুরি কম পাচ্ছ, মানে পারবা এরকম কোশ্চেন আসছে, তাহলে তুমি থিওরি না দেওয়াই ভালো। যারা কনফিডেন্ট, আবার যারা কনফিডেন্ট না তারা দরকার নেই, তারা প্রথম অধ্যায়টাকে অবশ্যই আনসার করবা, না হলে আবার মার্ক ইয়া হয়ে যেতে পারে। চলো আমরা একটু দ্বিতীয় অধ্যায়টা একটু দেখি। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে প্রথমে ডাটা ট্রান্সমিশন মোড এবং ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে। ডাটা ট্রান্সমিশন মেথডের মধ্যে যে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আছে না, ওই জিনিসটা একটু ভালো করে পড়ে নিবা, ওই জিনিসটা আবার খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে যেই তোমার জিওকাস্ট, অ্যানিকাস্ট, ব্রডকাস্ট এই টাইপসের কিছু কথা আছে না, ওগুলোকে একটু ব্রডলি কয়েকটা চিত্র আকারে দেওয়া আছে, ওই নেটওয়ার্কগুলো কিভাবে হয় ওই বিস্তারিত জিনিসগুলো একটু পড়ে নিবা, ওগুলা থেকে একটা কোশ্চেন আসতে পারে। তারপরে টপোলজি তো সবসময় ইম্পর্টেন্ট থাকে মোটামুটি, টপোলজি আর আমরা একটু পরে আলোচনা করে দিব একটু। আর ক্লাউড কম্পিউটিংটা একটু পড়ে নিবা, এটা প্রতিবার ইম্পর্টেন্ট থাকে, তবে এবার আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু কখর জন্য বলা যায়, তবে এগুলা এটা আসে, খুবই আসে, এটা এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক। আর ব্যান্ডউইথ আর ক্লায়েন্ট সার্ভার কি, এগুলা একটু কখর জন্য, আমার ক এর জন্য মেইনলি একটু বেশি প্রয়োজনীয় মনে হয়েছে। তারপরে আচ্ছা, এবার আমরা একটু টপোলজিগুলো একটু আলোচনা করে দিব, এরপর আমরা তৃতীয় অধ্যায়ের বিষয়গুলোতে চলে যাব। আচ্ছা, আমরা টপোলজিগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে এটা হচ্ছে বাস টপোলজি। তোমরা সবাই জানো একটা মূল কেবল থাকবে, এই কেবলের আন্ডারে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে, এটা একটা এটা একটা এটা একটা, কিন্তু সবাই মূলত এই যে একটা কেবল আছে এই কেবলটার আন্ডারে থাকবে। তো আমি আর বিস্তারিত বলবো না, আমি জাস্ট চিনাই দিচ্ছি কোনটা কি। যারা এগুলো আগে ভালো করে পড়ো নাই তারা একটু বেসিকটা বুঝে নাও কিভাবে হচ্ছে। হ্যাঁ, বিস্তারিত একটু বইয়ের যে নিচের রিডিং অংশটা আছে ওটাও যদি তুমি পড়ো তুমি বুঝে যাবে, জাস্ট আগে চিত্রগুলো মনে রাখবা, কাহিনীটা কিভাবে ঘটে। এরপরে আছে আমাদের স্টার টপোলজি। এরপরে আমাদের স্টার টপোলজি আছে। স্টার টপোলজিটা কি হয় দেখো, স্টার টপোলজিতে একটা মেইন একটা কম্পিউটার থাকে, এটা স্টারের মতো মেইন একটা থাকে, এটার আন্ডারে অনেকগুলো থাকে, ঠিক না? একটার আন্ডারে অনেকগুলা, ঠিক আছে, সবাই কিন্তু ওর আন্ডারে, এরকম হলে সেটা স্টার টপোলজি। আরো বিস্তারিত এখানে হাবের কথা, রিপিটারের কথা এনে গুছিয়ে বলা সম্ভব, কিন্তু আমি ওগুলো বললে তোমার এখন মাথা খারাপ হবে, আমি এত কিছু পরীক্ষার আগ মুহূর্তে ডিপলি আলোচনা করতে চাই না, ওই জিনিসগুলো বইতে একটু পড়ে নিলেই পারবা। এরপরে এটা হচ্ছে আমাদের রিং টপোলজি। হ্যাঁ, তো রিং টপোলজিতে কি হচ্ছে দেখো, এটা একটার সাথে একটা, মানে ও ওর আগের জনের সাথে কানেক্টেড এবং ওর পরের জনের সাথে কানেক্টেড। সেম ভাবে ওকে চিন্তা করো, ও ওর আগের জনের সাথে কানেক্টেড এবং ওর পরের জনের সাথে কানেক্টেড, এভাবে একজন আগের জন পরের জনের সাথে এভাবে করে কানেক্টেড। তাহলে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো রিং টপোলজি। রিং টপোলজির পরে এবার আসছি আমরা ট্রি টপোলজিতে, গাছের শাখা প্রশাখার মতো। এখানে কয়েকটা স্তরে স্তরে থাকে, যেমন এগুলাকে এই লাইনটাকে যদি আমি প্রথম স্তরের ধরি, এটাকে ধরতেছি আমি দ্বিতীয় স্তরের,
এখানে তৃতীয় স্তরের। দেখো এটা থেকে একটা শাখার মতো বের হয়েছে, ওর আন্ডারে ও আছে, হ্যাঁ, আবার ওর আন্ডারে ও আছে, এখানে ওর আন্ডারে ও আছে আর ওর আন্ডারে আবার দুইজন আছে। তো এরপর এগুলা থেকে আরো শাখা বের হইতে পারে, ঠিক আছে, এগুলাকে বলছি আমরা কি ট্রি টপোলজি। এরপরে আসো ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি পরীক্ষায় কিন্তু এই যে ম্যাশ টপোলজিটা অনেক সময় আসতে দেখা যায়। এই ম্যাশ টপোলজিতে কি হচ্ছে দেখো, এই কম্পিউটারটা মনে করো ওর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, আবার ওর সাথেও কানেক্টেড। এইভাবে প্রত্যেকটা কম্পিউটার একজন সবার সাথে যে নিজে অন্যান্য ওদের নেটওয়ার্কে আরো যারা আছে সবার সাথে সবাই কানেক্টেড থাকে। এটা হচ্ছে কি টপোলজি, ম্যাশ টপোলজি। তার মানে ম্যাশ টপোলজিতে সবাই সবার সাথে কানেক্টেড থাকে। আমি আরেকবার বলে যাচ্ছি, বাস টপোলজি হচ্ছে একটা মূল কেবলের সাথে সবাই কানেক্টেড থাকবে। স্টার টপোলজিতে একজনের আন্ডারে সবাই থাকবে। রিং টপোলজিতে একটা রিং এর মতো একজন তার আগের জন এবং পরের জনের সাথে থাকবে। ট্রি টপোলজিতে কি হবে, শাখা প্রশাখার মতো বের হবে, কয়েকটা স্তরে কম্পিউটার গুলো থাকবে। প্রথম স্তরে এটা ওর আন্ডারে ওরা, ওদের আন্ডারে, এর পরের গুলা তাদের আন্ডারে, আরো কিছু আসতে পারে। সেম ভাবে ম্যাশ টপোলজিতে আসলে কি হবে, সবাই একজন আরেকজনের সাথে একদম প্রত্যেকজনের সাথে এখানে কানেক্টেড থাকবে। এগুলো হচ্ছে আমাদের কিসের কথা বললাম, টপোলজি গুলা। এবার আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাবো। আমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এগুলাই গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা আছে। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের টপিক গুলা আমি বলছি না, আমি আর হাতেই সাজেশনটা তৈরি করা যেটা ছিল, তোমাদের পিডিএফ দিয়েছিলাম ওটা উল্টালাম, ওটা দেখে বলছি। প্রথমে যে টপিকটা ছিল আস্কি কি পড়ে নিবা, এরপরে ইউনিভার্সাল গেট কি, সর্বজনীন গেট কি, যেটা তোমাদেরকে বারবার বলা হয়েছিল যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটকে যে যাদেরকে দিয়ে বাস্তবায়ন করা যায় সেগুলো হচ্ছে কি ইউনিভার্সাল গেট। এরপরে কাউন্টার কি, অ্যাডার কি, ভিত্তি কি, এই কয়েকটা প্রশ্নকে কয়ের জন্য, ক নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, ঠিক আছে। এরপরে খ নাম্বারের জন্য হচ্ছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়। বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ মানে একই নয় কেন? বাইনারি যোগে কি হয়, বাইনারি যোগে যদি এক এক যোগ করো তোমার 10 হয়, ঠিক না? বুলিয়ান যোগে যদি এক এক যোগ করো কত হয়, একই হয়। কারণ অনেকগুলো এক থাকলেও উত্তর কত হবে, এক হবে, মনে আছে? কারণ প্লাস ছিল 1 লাভার, অনেকবার বলা হয়েছে তোমাদেরকে। এরপরে এই যে 1 আর 1 যোগ করলে এখানে 10 হচ্ছে, কিভাবে হচ্ছে জানো, ঠিক না? এই কারণে বুলিয়ান অ্যালজেব্রা আর বাইনারি যোগের মধ্যে একটা পার্থক্য বিদ্যমান থাকে, ঠিক না? এটাই। এরপরে এগুলার আরো একটু বিস্তারিত গুছানো আছে, ঠিক না? তোমাদের টেস্ট পেপারে থাকবে বা তোমাদের যে বইতে পড়ো, গাইডে পড়ো, যেখানে পড়ে থাকো বা নোট করা থাকলে আগে থেকে সেই অংশটা একটু করে পড়ে নাও, পড়ে নিলে খুব ভালো করে বুঝতে পারবা। এরপরে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। ওই যে টুস কমপ্লিমেন্টের কথাটা চলে আসছে, ওইটা থেকে একটা কোশ্চেন অনেক সময় চলে আসে যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। আমরা টুস কমপ্লিমেন্টে কি করি, টুস কমপ্লিমেন্টে যে মাইনাসটা আসে মাঝখানে পার্থক্য দেখাতে বললে আমরা মাইনাস লিখি, ওই মাইনাসটাকে মনে করো বললো 8 আর 5 এর মধ্যে পার্থক্য। কেউ একজন আইসিটিতে বলবো না, কেউ একজন মনে করো 8টা চকলেট কিনছিল আর একজন 5টা চকলেট কিনছিল, তো ওদের পার্থক্য দেখাইলে পার্থক্য বিয়োগ, কিন্তু তুমি ওটা কিভাবে লেখো, এটাকে প্লাস করে দিয়ে এটাকে মাইনাস ভিতরে ঢুকে এভাবে দেখাও না। এই জন্য যে বিয়োগের কাজটা প্লাসের মাধ্যমে করার কাজটাই তো কি টুস কমপ্লিমেন্টে করে না, ওটার যে ব্যাখ্যাটা আছে ওটা একটু পড়ে নিবা, এটা ইম্পর্টেন্ট। এরপরে কিছু দেখায় না, যেমন 6 + 2 = 10 কিভাবে হলো, হ্যাঁ, এটা 6 + 2 তো 8 হওয়ার কথা, কিন্তু 10 কিভাবে হলো না, এটা তো 10 হয়, ঠিক না? কিন্তু এটা 8 হয়, কিন্তু 10 কেন হইলো, এটা কিভাবে হয়, এরকম কিছু কোশ্চেন দেয় না? তো 6 + 2 তো সাধারণত 8ই হয়, তাহলে এটা 10-এ কিভাবে যায়? এটা মূলত একটা ডেসিমাল থেকে এটাকে অক্টালে নিয়ে গেছে। এটা আসলে কোথায় হয়, অক্টাল যোগের ক্ষেত্রে এই কাজটা হয়। যেমন 6 আর 2, তো 6 আর 2 যোগ করলে কত হবে, 8 হবে। এখন 8 কি অক্টালে বসতে পারে? পারে না। তাহলে এই যেটা যোগফল ছিল ওটা থেকে অক্টালের বেস বিয়োগ করো। অক্টালের বেসও তো 8, 8 থেকে 8 গেলে কত থাকে, 0 থাকে। এই শূন্যটা আমি বসাইলাম, হাতে 1 ছিল, সেটা 80 10 হয়েছে। তার মানে এটা সম্ভব কখন, অক্টাল যোগের ক্ষেত্রে এটা সম্ভব। এরপরে কিছু জিনিস আসে না, যে এরকম a ইন্টু a প্লাস a, a ইন্টু a প্লাস a ইকুয়ালস টু a, এটা কিভাবে হয়েছে একটু বুঝাও। এটা বলে না, তুমি এটা কেমনে বলতে পারো, দেখো এখানে অনেকগুলো a একসাথে যোগভাবে থাকলে কি হয়, একটা a হবে, ঠিক না? আর সামনে দিয়ে একটা a ছিল, এটা রয়ে গেল, সমান সমান এখানে a কিভাবে হচ্ছে সেটা। আচ্ছা, তাহলে আর a গুণ, অনেকগুলো a একসাথে গুণ হলে কি হবে, একটা a হবে, এটা ঠিক না? এরকম হয় অনেক সময়, এখানে a+1 দিয়ে এভাবে জিজ্ঞেস করে, ঠিক না? এরকমও জিজ্ঞেস করে। এরকম কয়েকটা একটু প্র্যাকটিস করে নিবা। এরকম একটা, এগুলা এটা আর এটা এরকম গুলো প্রায়ই পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা জাস্ট ক আর খ এর জন্য বললাম, এগুলো জাস্ট কিসের জন্য বলেছি, ক এবং খ এর জন্য বলেছি। আমি বিস্তারিত করে করে দেখাচ্ছি না, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আমাকে প্রোগ্রামিং আলোচনা করতে হবে, চতুর্থ অধ্যায় আলোচনা করতে হবে, এই জন্য। এরপরে আমরা গ আর ঘ নিয়ে একটু আলোচনা করব।
হ্যাঁ, এরপরে দেখো ঘ এর জন্য প্রথমে যে বিষয়টাকে খুব বেশি এবার ইম্পর্টেন্ট মনে হইলো সেটা হচ্ছে সত্যক সারণী থেকে তুমি প্রমাণ করে দেখাবা যে এটা কোন গেটের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, এরকম এগুলার ব্যাখ্যা আকারে লিখানো আমি তোমাদেরকে শিখাইছি, এবং যারা ক্লাসগুলো দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারাও নিশ্চয়ই এরকম বিষয়গুলো করেছো। তো এগুলো এটা একদম শর্টকাটে কখন কিভাবে বের করতে পারবা। এক্স ইকুয়ালস টু এখানে কি হয়েছে দেখো, কোথায় কোথায় ওয়ান আছে সেগুলো আগে বেছে নিবা। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ঠিক না? আমি এই তিনটাকে আমি আগে লিখে ফেলি, যে এ বি তিনজনকে লাগবে না, এ বি। এরপরে নিচে যাইলে আমরা এই প্লাস ইউজ করি সাধারণত, এরপর আবার নিচে গেছে এ বি। এখন দেখো প্রথম এ বিতে এখানে 0 এখানে 1, তাহলে এর কাছে 0 এই জন্য এতে নট দিবা। এখানে বিতে 0, বিতে নট দিলে এখানে কেউই 0 না, তাই এটা আমরা নট দিলাম না। এরপরে এটা আমরা একটু সরল করলে এটা বের হয়ে যাবে এটা কোন গেটের প্রতিনিধিত্ব। তো দেখো সরলটা আমি করে দিয়ে দিলাম একেবারে, যেন সময় নষ্ট নয়, তোমাদেরকে একটু করে বুঝাই দিলাম, বুঝাই দিব। দেখো এ নট বি এখানে লেখা আছে, এটা থেকে গেল, এখান থেকে এ কমন যায়, দেখা যাচ্ছে কমন নিলাম, তাহলে বি নট প্লাস বি থাকলো, আর বি নট প্লাস বি মিলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না? কোনো কিছু তার উল্টা জনের সাথে, মানে কোনো কিছু তার নটের সাথে যদি যোগভাবে থাকে তাহলে 1 হয়ে যায়। আমি একটু ফাস্ট বলছি, আশা করি ধরতে পারবা, কিন্তু পরীক্ষার আগে চলে আসছি আমরা একেবারে, এই জন্য। আর আচ্ছা, এটা গেল 1, আর এখানে এ আসলো। এরপরে এ নট বি এটা যেটা ছিল ওটার থেকে গেছে, আর এ নট বি এটা থেকে গেল, এখানে এ আর 1 গুণ হয়ে যেত এ হয়, আর এ নট বি প্লাস এ, মানে এটা হচ্ছিল যে এ প্লাস এ নট বি সূত্রটা, এ প্লাস এ নট বি এটা সমান সমান এ প্লাস বি ছিল না? তো এটা এখানে উল্টা এই পাশেরটা এই পাশে লেখা হয়েছে, এই পাশেরটা এই পাশে লেখা হয়েছে এ প্লাস বি। তো এ প্লাস বি কোন গেটের প্রতিনিধিত্ব করে? অর গেটের প্রতিনিধিত্ব করে। চিত্রটা সহ একটু দেখাই দিবা, ঠিক আছে? শেষ। এভাবে হইলে এরকম একটা কোশ্চেন আসতে পারে, এটা তো অর গেটের দেখালাম, এরকম তোমার ন্যান্ড গেটের, নর গেটের, যে কোনো একটা গেটের আসতে পারে। এরপরে আমরা যাব কোথায় দেখো, এবার আসো আমরা এনকোডারটা নিয়ে বলবো একটু। এনকোডারটা খুবই ইম্পর্টেন্ট। এনকোডারে কি হয়, মানুষের ভাষা থেকে কম্পিউটার ভাষা বা মেশিন ভাষায় রূপান্তর করে। ঠিক আছে, এটা 4টা দিয়ে আসতে পারে, 8টা দিয়ে আসতে পারে, মানে এদিকে 4টা থেকে 2টা হইলো বা 8টা থেকে 3টা হইলো, যেটাকে আমরা 2n 2 এর পাওয়ার n দি n থেকে nটা, 2n থেকে nটা এভাবে হয় না, এরকম ভাবে জিজ্ঞেস করতে পারে। হয় মানুষের ভাষাতে কম্পিউটার ভাষার কথা বলবে, না হয় এটা বলবে, না হয় এরকম ডায়াগ্রামটা এঁকে দিবে, দিয়ে এনকোডারের কথাটা তোমাকে বলতে পারে। তো এটা যখন বলবে তুমি সরাসরি প্রথমেই কাজ হচ্ছে কি, সত্যক সারণীটা এঁকে ফেলবা। সত্যক সারণীটা কিভাবে আঁকবা, d0 d1 d2 d3 এটা করবা xy। এখন xy এখানে যেহেতু আউটপুট দুইটা, কম্পিউটার ভাষার কাজটা তুমি সবসময় চিন্তা করবা, যেহেতু কম্পিউটার ভাষার কথা দুইটা বলা আছে, দুইটা চলক দেওয়া আছে, তার মানে আমাদের ঘর হবে 4টা। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা ঘর আমরা করলাম। এরপরে দিকে 0101 বাইনারি সংখ্যাগুলো বসালাম, 0011 বসালাম। এগুলা কিভাবে বসাইতে বললাম, এই দুইটার কাজ তো শেষ, আউটপুট। হ্যাঁ, এই 4টার কাজ, এই 4টার কাজ কেমনে করবা, এই পাশে d0 থেকে 1 বসায় চলে যাবা কোনাকুনি, এখানে চলে আসবা। এগুলার মেন নিয়ম এখন বলতেছি না, আর বাকিগুলোতে 0 বসাই দিবা। বসাই দেওয়ার পরে আমার কাজ হচ্ছে আউটপুট নির্ণয় করা। আউটপুটকে এক্স আর ওয়াই, প্রথমে এক্স কে বের করবো, এরপর ওয়াই কে বের করবো। এখানে এক্স কে বের কিভাবে করা হয়েছিল মনে আছে? এক্স এক্স কখন কখন অ্যাক্টিভ, এই দেখো এখানে একবার অ্যাক্টিভ হচ্ছে এক্স, এখানে একবার অ্যাক্টিভ হচ্ছে। এখানে হচ্ছে কার জন্য, d2 এর জন্য, এখানে হচ্ছে কার জন্য, d3 এর জন্য। তাহলে d2 প্লাস d3, ঠিক না? আর ওয়াই কার জন্য হচ্ছে একবার এটার জন্য, একবার এটার জন্য। এটা কার জন্য, d1 এর জন্য, এটা কার জন্য, d3 এর জন্য। তাহলে d1 প্লাস d3, ঠিক আছে, d1 প্লাস d3। তো এটা করা শেষ হলে এরপরে জাস্ট এগুলা একটা ইয়ে করে দিয়ে দেখাই দিবা, লজিক সার্কিটে দেখাই দিবা, d0 d1 d2 d3 আর d3 আছে, আর তো লাগবে না। এরপরে d2 আর প্রথমটা গেছে d2 আর d3 থেকে অর গেটের মাধ্যমে, ঠিক আছে। এরপরটা হচ্ছে, এটা হচ্ছে কি x, এরপর হচ্ছে d1 d3 থেকে, d1 d3 থেকে। আমি একদম শর্টকাট করে তাড়াতাড়ি করে করে দেখা দিচ্ছি, এই জন্য হয়তো তোমার কাছে এলোমেলো লাগতে পারে, কিন্তু এগুলো তোমাদের কাছে নোট আছে আমি আশা করি, তোমরা ওগুলো থেকে সুন্দর করে গুছিয়ে করে নিবে, ঠিক আছে। আচ্ছা, দুঃখিত। এবার আসো, আমরা এটা তো বললাম, এরপরে জাস্ট ডিকোডারটাতে একটু চলে যাই। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, আমরা এবার ডিকোডারটা দেখবো। এনকোডারের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা তো গেল, এর বাইরে যেটা 8টা ঘরওয়ালা হবে, 8টা চলকের জন্য হবে, সেটা তোমরা একটু করে নিবে। হ্যাঁ, এখানে আমাদের ইনপুট এগুলা, এরপর আউটপুট হচ্ছে এগুলা। এগুলা কি, এটা হচ্ছে ডিকোডার। ডিকোডারে কি হয়, এই কম্পিউটার ভাষাটাকে মানুষের ভাষায় নিয়ে নিবে, উল্টা। এনকোডার যা করে ঠিক তার উল্টা। তো এটা কি হবে, এটা হচ্ছে n থেকে 2n এর কাজ করে, ঠিক না? আর এগুলো সেম, কম্পিউটার ভাষাগুলোকে আমি ডান দিক থেকে 0101 বসাই নিলাম, এরপর 0011 বসাই নিলাম। এরপর এগুলাকে d0 d1 d2 d3 কে 1111 কোনাকুনি বসা যাব। বাকিগুলো শুনুন, এখানে একটা ভুলে 1 চলে আসছে, এটা বাদ যাবে। এরপরে বাকিগুলো 1111 যাবে। যাওয়ার পরে এবার আমরা নির্ণয় করবো কি, আমাদের আউটপুট এগুলো না, d0 d2 এগুলো না, d1। তাহলে আমরা d0 বানাবো,
D1 বানাবো, D2 বানাবো, D3 বানাবো। না, এটার একটা শর্টকাট তোমাকে আমি দেখাই দিই। ডিকোডারের ক্ষেত্রে কিভাবে হবে শর্টকাটে। দেখো শর্টকাটে আমরা কি করব, আমাদের কাছে এক্স আর ওয়াই আছে না, আমরা সবগুলোতে এক্স আর ওয়াই লিখে চলে যাব। এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, ঠিক আছে। তো D0 জন্য কি হবে দেখো, D0 D0 D1 D2 D3, ঠিক না। এখানে একটা শর্টকাট আমি দেখাই দিচ্ছি। দেখো এখানে তোমরা যে এখানে দিতে না 01 ওয়াই কিভাবে লিখছো, 01 01 এভাবে লিখছো না, সেম ভাবে ওয়াই এর কাজটা এখানে করো। 0 মানে নট, 01 1 মানে নট দিব না, বা 0 1 1 মানে নট দিব না। আর এটা কেমন করছো, 00 11 00 মানে কি, এটা তো 0 এটা তো 11, এই দুইটাতে 1 থাকবে না। এভাবে আমরা এটাকে করে ফেলতে পারি, ঠিক আছে। শর্টকাটটা দেখাই দিলাম। এভাবে তুমি 8 চলকেরটাও করে ফেলতে পারো, সেখানে D7 পর্যন্ত আসবে, ঠিক আছে। এখানে এক্স ওয়াই জেড আসবে, তখন আর 00 11 এরপর গুলো হবে যে 4টা 0 4টা 1। হ্যাঁ, এক্স ওয়াই জেড এর মধ্যে এক্স এর মধ্যে থাকবে 4টা 0 4টা 1। আশা করি এটা বুঝতে পারছো। এর বাইরে তোমরা হাফ এডার ফুল এডার আর হাফ এডার ফুল এডারের যে বাস্তবায়নগুলো আছে ওগুলো একটু দেখে নিবা। এই অংশগুলো থেকে মোটামুটি সব সময়ই আসে, তবে হাফ এডার ফুল এডারের বাস্তবায়নটা একটু দেখে নিও। হাফ এডার ফুল এডার বাস্তবায়নটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তবে এনকোডার ডিকোডারটা খুব বেশি 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 পরিমাণে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ঠিক আছে। এই জন্য এটা একটু ভালো করে দেখবা। এর বাইরে যে আরেকটা কোশ্চেন তোমাদের আসতে পারে সেটা হচ্ছে লজিক গেট একটা দিয়ে দিল, যে কোনো একটা গেট এঁকে দিল, মানে কোনো একটা গেট এঁকে দেয় না অনেকগুলা গেটের সমন্বয়ে, ওখান থেকে একটা সমীকরণ বের হয়, এফ এর মান বললো যে এফ এর সরলীকরণ করে, এখানে অনেকগুলো হিবিজিবি গেট আগে দিছে, ঠিক আছে। তো সেখান থেকে একটা তোমাকে সেখান থেকে এফ এর একটা মান বের হলো, ওই মানটা থেকে তোমাকে বললো যে এফ এর সরলীকরণ করো, সরলীকরণ করে যে মানটা পাইছে ওইটাকে ন্যান্ড অথবা নরে বাস্তবায়ন করো। যারা এগুলো ভালো করে পড়ে ফেলেছো, এরকম কয়েকটা বোর্ড কোশ্চেন সুন্দর করে রিভাইজ করে ফেলো, তোমাদের এগুলো থেকে কমন আসতে পারে, ঠিক আছে। এরকম একটা কোশ্চেন প্রায় আসে, হর হামেশাই আসে, সো এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। যারা গেটের অংশগুলোতে এক্সপার্ট না তারা এই বিষয়টা স্কিপ করে এই জিনিসগুলো যেগুলো যেগুলো বললাম ওগুলো ভালো করে পড়লে ইনশাআল্লাহ তোমরা কমন পাচ্ছ। তো যারা একটু অ্যাডভান্স তাদেরকে আমি কোনোভাবে রিস্ক না নেওয়ার জন্য এই টপিকটার কথা বললাম, ঠিক আছে। এটা কিন্তু আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। কিন্তু যদি না পারো এখন এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, অন্য বিষয়গুলো পড়ে ফেলো। তোমার যদি মনে হয় আমি কভার করতে পারবো একটু দেখে, তাহলে কিন্তু শেষ করাটাই উত্তম হবে। ন্যান্ডার নর দিয়ে বাস্তবায়ন, তো ন্যান্ডার নর দিয়ে বাস্তবায়ন একটা শর্টকাট তোমাদেরকে শিখেছিলাম। ওই শর্টকাটের যে টেকনিকটা ছিল ওইটা অ্যাপ্লাই করে কাজ করবা, তাহলে খুব শর্টকাটে হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে এখানেই শেষ করছি। তৃতীয় অধ্যায়ে আমি এর বেশি আর কিছু বলবো না, এগুলো থেকে ইনশাআল্লাহ কমন থাকবে আমি আশা করতেছি। বাকিটা আল্লাহর হাতে, তোমরা ভালো করে পড়ো, আমি আশা করবো তোমরা ভালো করবা। আসো আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই। আচ্ছা, চতুর্থ অধ্যায় HTML, এখান থেকে আনসার করা সব থেকে সহজ, বোকা না হইলে মানুষ এটা স্কিপ করে, ঠিক আছে। খুবই ইজি, একদম সহজ একটা বিষয়। আমি কয়েকটা নাম্বারের জন্য কয়েকটা কথা বলছি, দেখো আইপি অ্যাড্রেস কি, এরপরে তোমার ওয়েব পোর্টাল কি, ইউআরএল কি, হাইপারলিংক কি, এই 4টা কথা বললাম না, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও 23-24 সালে যতগুলো আসছে তোমরা ভালো করে পড়ে ফেলবা, আর এই 4টা একটু ভালো করে পড়িও, কেমন। আরেকবার বলি, আইপি অ্যাড্রেস কি, ওয়েব পোর্টাল কি, ইউআরএল কি, আর হাইপারলিংক কি। যারা ইতিমধ্যে পিডিএফটা পেয়ে গেছো, নাহলে আমাকে নক দিয়ে আমি পিডিএফটা পাঠিয়ে দিব। এরপরে নাম্বারের জন্য কয়েকটা জিনিস একটু বলবো, সেগুলো হচ্ছে তোমার ওয়েব পাবলিশিং এর একটা অনুধাবনমূলক আসে না, তারপরে হচ্ছে তোমার হোস্টিং নিয়ে কথাবার্তা বলে, ডোমেইন নেম সিস্টেম নিয়ে কথাবার্তা বলে, আইপি অ্যাড্রেসের বিভিন্ন অংশগুলো ব্যাখ্যা করতে বলে, ওই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এর বাইরে আরেকটা প্রশ্ন পড়বা, HTML যে কেস সেনসিটিভ নয়। প্রোগ্রামিং ভাষাগুলো কি, সি ভাষা হচ্ছে কেস সেনসিটিভ ভাষা, কিন্তু HTML কেস সেনসিটিভ ভাষা নয়, এগুলো একটু ভালো করে পড়বা, কেমন। এর বাইরে আর করার জন্য আমি আর আপাতত কিছু সাজেস্ট করতেছি না, এগুলো ভালো করে পড়বা। তোমাদের ইতিমধ্যে অন্যান্য নোট যা আছে সব ভালো করে পড়ো, তার বাইরে এই কয়েকটা কথা একটু গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে নাম্বারের জন্য আমি যে কথাগুলো বলবো, প্রথম হচ্ছে ওয়েবসাইটে যে 4টা কাঠামো আছে, কাঠামোগুলো ভালো করে পড়ে ফেলবা। যে ওই লিনিয়ার কাঠামো, তারপরে তোমার আর কি আছে, নেটওয়ার্ক কাঠামো, তারপরে ট্রি কাঠামো, ঠিক না, আর একটা হচ্ছে হাইব্রিড কাঠামো। এই কাঠামোগুলো ভালো করে পড়বা। এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এবার সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিকটার কথা বলতে পারি, নেটওয়ার্ক কাঠামো এবং তোমার লিনিয়ার কাঠামো। হ্যাঁ, এই দুইটা একটু ভালো করে পড়বা, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, 1 মিনিট, স্পিকার মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা শোনো, একটু কম শোনা যেতে পারে, স্পিকারটা একটু ডিসকানেক্টেড হয়ে যায়, আবার একটু পরে ঠিক হয়ে যাবে হয়তো। এরপর যা বলছিলাম, ওয়েবসাইট কাঠামোগুলোর কথা বললাম, নেটওয়ার্ক কাঠামো এবং লিনিয়ার কাঠামোটাকে একটু জোর দিয়ে পড়বা, যে ব্যাখ্যাটা আছে। আর আমি যে একটা তোমাদেরকে নোট দিয়েছিলাম ওইটাও ভালো করে পড়লে হয়ে যাবে। যদি কারো কাছে ওইটা না থাকে আমাকে মেসেজ দিও, আমি দিয়ে দিব। এর বাইরে তোমাদের আর হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, এই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে পড়বা।
এটাও আসতে পারে। হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের যে বর্ণনাটা আছে ওটা পড়বে। HTML এর জন্য আমি যে থিওরি নোটটা দিয়েছি ওটা পড়লেই না, ওর বাইরে আসবে না ইনশাল্লাহ, কখনোই আসবে না। হ্যাঁ, ওটা ভালো করে পড়ে ফেলিও। আর স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের কথা বললাম না। এরপরে ফরম্যাটিং ট্যাগ থেকে যে কোশ্চেনগুলো হয়, কিছু হিবিজিবি লেখা দিল, বোল্ড করতে বললো, ইটালিক করতে বললো, তারপর তোমার সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের যে ব্যবহারগুলো আছে, স্কয়ার করা নিয়ে মনে করো এক্সের নিচে বেস 2 দেওয়া, হ্যাঁ, মনে করো সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখতে বললো, H2SO4 ওইটা লিখতে, ওইরকম কিছু লিখা, এই টাইপসের ইয়াগুলা আসার সম্ভাবনা দিন দিন বাড়তেছে ইদানিং। হ্যাঁ, হুট করে এরকম একটা কোশ্চেন চলে আসে, এগুলো আনসার করতে পারো না। এটা একটু ভালো করে দুই একটা প্র্যাকটিস করো। তোমার মনে হয় যে আরে ফরম্যাটিং ট্যাগ বোল্ড করা, ইটালিক করা, ওগুলো বাচ্চাদের কাছে, এগুলো আমি করবো এখন, আমি একটু বড় বড় টেবিলগুলো প্র্যাকটিস করি, লিস্টগুলো প্র্যাকটিস করি, ওগুলো করতে গিয়ে গেলে এটাকে হেলাফেলা করো, এটা থেকে কোশ্চেন দিয়ে দেয়, দেখা যাচ্ছে সাবস্ক্রিপ্টের জায়গায় সুপারস্ক্রিপ্ট লিখে দিছো, ভুল করছো, অথবা সাবস্ক্রিপ্ট শুরু করছো, সুপারস্ক্রিপ্টে যায় ওটা শেষ কর নাই, এরকম হচ্ছে। কোনো জায়গায় তোমার ইটালিক দেওয়ার কথা ছিল, তুমি ইটালিক দিতে ভুলে গেছো, তোমাকে কোনো একটা জিনিস কেটে দিতে বলছে ড্যাল দিয়ে, হ্যাঁ, ওইটা করতে বলছে, তুমি এটা করো নাই, এরকম হইতে পারে। সো ওই জিনিসগুলো একটু কেয়ারফুলি এরকম দুই একটা প্র্যাকটিস করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর বাইরে যে জিনিসটা সারা জীবন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেবিল। হ্যাঁ, টেবিলের মধ্যে টেবিলে ছবি কিভাবে লাগায় এটা একটু ভালো করে দেখে নিবা। একটা টিডি এর মধ্যে তোমার ইমেজ, একটা ইমেজকে লাগানো, এরপরে ইমেজ তো লাগাইছো, ইমেজের মধ্যে তারপর অনেক সময় একটা লিস্ট দিল, লিস্টের মধ্যে কি করা যায়, লিস্টের মধ্যে যে তোমার লিঙ্ক করতে বলে এরকম। আচ্ছা, আমি একটা HTML করেই দিই, তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে। দেখো, আমি খুব সিম্পল একটা একদম সিম্পল একটা টেবিল লিখেছি, এটা কিভাবে করবো আমি একটু দেখাই। HTML এরকম সিম্পল জিনিসগুলো আসতে পারে। এরপরে বডি, HTML, তারপরে বডি, এরপরে টেবিল দিবা, টেবিল বর্ডার 1। হ্যাঁ, টেবিল বর্ডার 1 দিয়ে প্রথমে আমি টিআর কে লিখলাম, টিআর এর মধ্যে প্রথমে টিডি দিব, যদি এই লেখাটা একটু মোটা করা হয় তখন আমরা টিএইচ দিব। তো এই টিডির মধ্যে দেখো কলাম স্পান হয়েছে, এই যে এটা ডটটা এদিকে ঢোকার কথা ছিল, এখন ঢোকা নেই, তাহলে এখানে কল স্পান হয়েছে, তাহলে আমরা লিখতেছি কল স্পান 2। আমরা লিখতেছি কি কল স্পান 2, এখানে লেখা আছে কি কান্ট্রি, COUNTRY কান্ট্রি স্ল্যাশ টিডি, কান্ট্রি স্ল্যাশ টিডি। এরপরে কি আছে, বাংলাদেশ টিডি, পরের টিডিতে আমরা চাচ্ছি, এই টিডিতে আমরা লিখবো কি বাংলাদেশ। আচ্ছা, টিডি এটা পরে শেষ, আমরা এখানে ওটা শেষ করবো, সরি, স্ল্যাশ টিআর। এখানে একটা টিডি ছিল, এটা শেষ হয়েছে, তারপরে নতুন টিআর শুরু হবে। নতুন টিআর যে প্রথমে আমরা টিডি লিখবো, এখানে লিখি, এখানে এতটুকু দেখা যায়, হ্যাঁ, এরপরে টিডিতে লেখা আছে বাংলাদেশ স্ল্যাশ টিডি লিখেছি। এরপরে যে টিডিটা আছে ওইটাকে আমি এখানে লিখতেছি। হ্যাঁ, এরপরে যে টিডিটা আছে ওইটাকে আমি এখানে লিখতেছি। টিডি দেখো, এটা তো স্পান হয়েছে, কি স্পান হয়েছে, রো স্পান হয়েছে। রো স্পান হলে আমরা লিখবো রো স্পান কত, 2, ঠিক না, রো স্পান 2। এখন রো স্পান 2 দিয়ে এখানে একটা ছবি লাগাইছে, সেটার নাম হচ্ছে flag.png। তাহলে আমরা লিখবো ইমেজ ট্যাগ দিলাম img, এরপরে src সোর্স ইকুয়ালস টু ছবি যেভাবে লাগাই flag.jpg, flag.png দিলাম, দিয়ে এরপর আমাদের কাজ নেই। তারপরে আমরা আচ্ছা, এটা দিয়ে সাইজটা এখানে লিখে দেওয়া আছে 30 আর 70। আমরা সাইজটা একটু লাগাবো। প্রথম হচ্ছে উইথ, WIDTH, ওই পাশে লিখেও সুন্দর হবে। উইথ ইকুয়াল টু হচ্ছে 30, এরপর হচ্ছে হাইট, হাইটটা হচ্ছে কত, 70, ঠিক আছে, এতটুকু তো গেল। এরপরে যে টিডিটা শুরু হয়েছিল আমরা সেই টিডিটা শেষ করলাম, আমাদের আর কোনো কাজ নেই। তার মানে এই যে রোর কাজটা আমরা বলতেছিলাম সেই রোর কাজটা শেষ হয়েছে, যে টিআরটা শেষ, ঠিক আছে। এরপরে যে নতুন আরেকটা টিআর আছে আমরা ওটা লিখতেছি, ওই টিআর মধ্যে একটাই টিআর থাকবে তাহলে, আর সেটা হচ্ছে পাকিস্তান স্ল্যাশ টিডি, ওকে। এরপর হচ্ছে স্ল্যাশ টিআর, বুঝছো তো, টিআর শেষ হয়েছে না। এরপরে যখন টিআর শেষ হয়েছে, এই টিআর পরে কি করবা, তোমার পুরো টেবিলটা শেষ হয়ে গেছে। এরপরে টেবিল শেষ করবা, বডি শেষ করবা, HTML শেষ করবা, এইভাবেই আমাদের HTML গুলো হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা ছোট্ট একটা লিস্ট দেখাচ্ছি।
এটা একদমই ইজি, তবে এটার মধ্যে আমি চেঞ্জ করে করে আরো দুইটা দেখাবো। তো এগুলো আমরা একটু লিখি, HTML বডি, এরপরে এটা একটা অর্ডার লিস্ট, সো আমরা OL দিব। OL দিয়ে টাইপ এটা দিলে হবে না দিলে হবে। OL টাইপ কি, এটা হচ্ছে তোমার 1। এরপরে li, প্রথমে li তে কি আছে বুক, হ্যাঁ স্ল্যাশ li, এরপরে li তে আছে পেন স্ল্যাশ li, এরপরে li তে আছে পেন্সিল স্ল্যাশ li। এখন এই li তে এই যে নিউজ পেপার কথাটা লিখছে, এখন নিউজ পেপার কথাটাতে মনে করো তোমাকে এখানে কোশ্চেনে বলে দিল যে নিউজ পেপার কথাটাতে ক্লিক করলে প্রথম আলো .bd.com ওয়েবসাইটে চলে যাবে, এটার জন্য HTML কোড করো। তখন তুমি কিভাবে করবা, এই li তে আসলে তোমার এটার মধ্যে চলে যাবে বলছে না, তাহলে তোমাকে দিতে হবে অ্যানকর ট্যাগটা দিতে হবে। অ্যানকর ট্যাগ দিয়ে href দিতে হবে। href দিয়ে কি লিখতে হবে, http://www. প্রথম আলো, যে কথাটা তোমাকে বলে দিবে প্রথম আলো ডট, আচ্ছা প্রথম আলো ডট, এগুলা নিউজ পেপার গুলো কি হয়, এডু হয়, এডু তো হবে না, নিউজ পেপার ডট, আচ্ছা কম দি, নিউজ পেপার .com.bd, বিডি দিলাম, দিয়ে এটাতে চলে যাবে বলছে শেষ। হ্যাঁ কিসে ক্লিক করলে যাবে, নিউজ পেপারে ক্লিক করলে। তাহলে আমি এখানে লিখলাম নিউজ পেপার দিলাম, এরপরে স্ল্যাশ এটা শেষ করব, এরপরে স্ল্যাশ এলআইটা শেষ করব। ওকে, যখন সবাই শেষ তখন আমাদের ওএলটা শেষ, ঠিক না? এটাই এটাই তো, এর বাইরে তো কিছু না। এখন যদি কোনো কারণে এগুলো এবিসি দিয়ে আসতো, যদি এগুলো এবিসি দিয়ে আসতো তাহলে আমরা টাইপ জাস্ট কি লিখে দিতাম, এ লিখে দিতাম, ঠিক আছে, এ লিখে দিতাম। এখন যদি এগুলো কোনো কারণে এবিসি দিয়ে না এসে এভাবে সার্কেল দিয়ে আসতো তাহলে এটা একটা আনঅর্ডার লিস্ট হয়ে যেত, ঠিক না? ইউএল টাইপ এখানে সার্কেল লিখে দিতাম, ঠিক আছে, সার্কেল দিয়ে লিখে দিতাম। আর এখানে কি হইতো, ওয়েলটা এখানে ইউএল হইতো, এখানে HTML বডিতে অবশ্যই শেষ হবে। এরপরে যদি এমন হইতো যে এগুলা 1 2 3 না হয়, মনে করো এভাবে শুরু হয়েছে 3 4 5 6 এভাবে শুরু হয়েছে, তখন আমরা কি করতাম, দেখো তো, তখন আমরা জাস্ট এখানে লিখে দিতাম স্টার্ট, এখানে এটা লেখার আগে লিখে দিতাম যে স্টার্ট কত থেকে, 3 থেকে। যদি এবিসি থেকে শুরু না হয়, এভাবে শুরু হইতো CDE, এভাবে শুরু হইতো, তখন আমরা স্টার্ট সি না লিখে স্টার্ট 3 লিখতাম, কারণ গুনতাম এ বি সি, সি কত নাম্বার আছে 3 নাম্বারে, তো আমরা এখানে কি দিতাম 3 দিতাম, ঠিক আছে। এভাবে হবে সেম ভাবে। এটা এই কাজটা আবার এত হবে না, আনঅর্ডার লিস্ট হবে না, এভাবে হবে। এরপরে ডেফিনিশন লিস্টটা আছে, ডেফিনিশন লিস্টটা একটু দেখে নিবা। যেমন এখানে বুক আছে, এরকম একটা লিখলো যে বুক লিখছে, বুকের আন্ডারে মনে করো বুকের আন্ডারে লিখলো ইংলিশ, এরপর লিখলো বাংলা। না এগুলো কিভাবে করব, প্রথমে এটা হচ্ছে একটা ডিএল, হ্যাঁ সরি একদম পরে এটা একটা কি লিস্ট, ডেফিনেশন লিস্টের আন্ডারে প্রথমে একটা ডিটি থাকবে, আর এগুলাকে কি বলে ডিডি, মনে আছে তোমাদের, ডিটি এর শেষ ট্যাগ লাগবে না, ডিডি এরও শেষ ট্যাগ লাগবে না, ডিএল এর এখানে আসি /ডিএল দিয়ে শেষ করবা, HTML বডি দিয়ে শেষ করবা। এভাবে ডেফিনেশন লিস্টটা কাজ হয়ে থাকে। আর সবগুলো লিস্ট যখন এইভাবে একটাতে আসে সেটাকে কি বলছিলাম, নেস্টেড লিস্ট, ঠিক আছে। আর এগুলোর মধ্যে কিভাবে লিঙ্ক করে দেওয়া যায় সেটা বললাম। এখন লিঙ্ক যদি এরকম হইতো যে বললো এখানে মনে করো প্যান নাই, এখানে এমনি কোন একটা কলেজের নাম আছে বা কলেজ লেখা আছে, এখানে স্কুল লেখা আছে, বললো কলেজে ক্লিক করলে ওই কলেজের নোটিশটা ওপেন হয়ে যাবে, তুমি তখন কি লিখবা অ্যানকর href, এখানে লিখবা যে notice.html, নোটিস, কারণ ওটা ইন্টারনাল না, ওদের নিজস্ব জিনিস, এজন্য .html, ঠিক আছে। এটা লিখলা, এটা লিখছো না, এটা কোথায় ক্লিক করলে যাবে, কলেজে, এরপরে কলেজ লিখে /a দিয়ে শেষ করে দিবা। ওকে, এভাবে করে যাবা। তাহলে এই ছিল মোটামুটি চতুর্থ অধ্যায় থেকে যা যা একটা ওভারভিউ। চতুর্থ অধ্যায় থেকে এগুলার বাইরে ইনশাল্লাহ আসবে না, এগুলাই ঘুরে ফিরে সারা জীবনই আসে, এগুলাই আসবে। এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে যাবো, একটু আসো। পঞ্চম অধ্যায়ের জন্য আমরা কয়েকটা ক খ এর কথা বলতেছি, প্রথমে কয়েকটা ক এর কথা বলতেছি। দেখো সেগুলো হচ্ছে প্রথমে কিওয়ার্ড কি, এরপরে তোমার ফরম্যাট স্পেসিফায়ার কি, এটা ইম্পর্টেন্ট। এরপরে চলক কি, ধ্রুবক কি, হ্যাঁ চলক এটা বেশি ইম্পর্টেন্ট। এই কয়েকটা, সিনট্যাক্স কি আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সিনট্যাক্স কি, এই কয়েকটা ক ভালো করে শিখে নিবা। এর বাইরে যারা আছে সেগুলো পড়বা মোটামুটি, তবে এগুলা এই কয়েকটা একটু ভালো করে পড়ে নিয়ে, এগুলো গুরুত্বপূর্ণ খুবই। এরপরে খ নাম্বারের জন্য কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বলতেছি। প্রথম হচ্ছে অ্যারে ও চলক এক নয়, ব্যাখ্যা করো এটা। এবারে কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি সুবিধাজনক কেন, ব্যাখ্যা করো, ঠিক আছে।
এরপরে প্লাস প্লাস আই ও আই প্লাস প্লাস, এটা প্রায় পরীক্ষা আসে, ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বা। এরপরে সি কেস সেন্সিটিভ ভাষা, ঠিক আছে, সি একটি কেস সেন্সিটিভ ভাষা, কারণ এখানে বড় হাতে ছোট হাতে নিয়ে ঝামেলা আছে, এই জন্য এটা একটু ভালো করে পড়ে নিতে হবে। এরপরে ভেরিয়েবল লেখার যে নিয়মগুলো আছে ওইটা একটু ভালো করে পড়ে নিতে হবে। এবার আসো আমরা গ আর ঘ এর জন্য একটু পড়ি, গ আর ঘ এর জন্য একটু পড়ি। সেগুলো হচ্ছে প্রথমত তুমি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আছে না, তিনটা সংখ্যার মধ্যে যে বড় সংখ্যার ফ্লোচার্ট অ্যালগোরিদম যেটা আছে ওটা একটু ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, যাদের কাছে আগে থেকে করা আছে নোটগুলো একটু উল্টাবা, উল্টে নিজে দুইবার হাতে করবা, না হলে প্র্যাকটিস না হলে ভুলে যাবা। এরপরে তিনটি সংখ্যার মধ্যে বড় ছোট সংখ্যার কথা বললাম। এরপরে লিপ ইয়ারের যে এটা আছে, লিপ ইয়ারটা একটু ভালো করে পড়বা। লিপ ইয়ারের পরে তোমার আছে গড় নির্ণয়। গড় নির্ণয়টা একটু ভালো করে পড়বা, গড় নির্ণয়টা খুবই দরকারি। তারপরে এবার আসবা যে ধারার মধ্যে, ঠিক আছে, ধারার মধ্যে গুণের ধারাটা অনেকেই মিক্স করে যায়, এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, হঠাৎ করে একদিন চলে আসে, তখন আর কেউ ওই এস এর জায়গায় এফ না দিয়ে এস টেস দিয়ে ভুল করে ফেলে, ওটা করা যাবে না, এটা একটু ভালো করে করবা, ঠিক আছে। তো আচ্ছা, এটা কেমনে করবা, যে স্টার্ট, এরপরে আমরা কি নিব, ইনপুট এন, ইনপুট এন এফ ইকুয়ালস টু কি 1, এরপরে আই ইকুয়ালস টু কত 1। হ্যাঁ, তারপরে এরপরে হচ্ছে আমাদের আমরা কি করব, ইফ আই লেস দেন ইকুয়াল এন, এটা যদি হয়, এটা যদি ইয়েস হয় যোগ করবে, যোগ করবে কোথায়, গুণ করবে, সরি, এফ ইকুয়ালস টু এফ ইন্টু আই, আর এটা হচ্ছে আই ইকুয়ালস টু কত করে বাড়ছে, আই প্লাস 1 করে বাড়ছে। এটা একটা বক্স করে দিয়ে আমরা এটাকে কোথায় পাঠাচ্ছি, মূলত এটা এখান দিয়ে আসবে আর কি, এখানে আমরা একটা ইয়া দিতে পারি, কানেক্টর দিয়ে এখানে নিয়ে যেতে পারি, ঠিক আছে। আর এটা যখন নো হবে, এটা ইএস এর কাজ, এটা যখনই নো হবে তখন এটা স্টপ করে দিবে, ঠিক আছে, এটা তখন স্টপ করে দিবে। আর এটা ফ্লোচার্ট অ্যালগরিদম তোমরা পাবা, স্টেপ 1 এটা, 2 এটা, 3 এটা, 4 এ এটা ইয়েস হইলে এদিকে যাবে, নো হলে স্টেপ 6 এ যাবে, ঠিক আছে, 6 এ যাবে, এরপরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর যখন 5 এ যাবে তখন বলবে যে দেন গো টু স্টেপ 4, এটা আবার যাবে, এভাবে। এরপরে ইনক্লুড stdio.h, এরপরে conio.h লাগলে দিবা, না লাগলে দিবা না। এখানে আমি আরো কয়েকটা জিনিস আলোচনা করে দিব, তবে আমি আগে প্রোগ্রামটা একটু লিখি। এরপর আমরা ইন্টিজার আই, এরপরে এন নিলাম, তো আইও নিলাম, এনও নিলাম। এরপরে কি নিতে হবে, প্রিন্টএফ, প্রিন্টএফ এখানে লিখলাম এন্টার দ্য ভ্যালু অফ, সরি এটা কিসের মতো হয়ে যাচ্ছিল, HTML এর মতো। এরপর স্ক্যানএফ %d %n, ঠিক আছে। এরপর আমরা ওই যে আই এন, আচ্ছা এফ কে দিই না, এফ, এফ কে একটু দিতে হবে, এখানে এফটাও দিলাম, এফটাও দিলাম, আর এখানে এফ ইকুয়ালস টু 1টা এখানে বলে দিই। এরপরে এফ ইকুয়ালস টু 1 বলা শেষ। এবার আসবো আমরা ফর লুপে, i equals to 1, i less than equal n, i plus plus দিলাম। এটা যদি হয় কাজ করবে কিসের, f equals to f into i, ঠিক আছে, এটা করবে। এটা করার পরে একটা সময় প্রোগ্রাম যখন শেষ হয়ে আসবে তখন প্রিন্টএফ করবে, যখন সত্য মানবে না। প্রিন্টএফ করবে কিভাবে, কার মান প্রিন্ট করবে, f এর মান। হ্যাঁ, the factorial is বা the multiplication, the factorial is কত 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 f is equals to, আচ্ছা f এর মান তো এইভাবে আমরা দেখাইতে পারবো না, is %d f, ওকে। এরপরে এইভাবে আমি শেষ করে দিব, কেমন, এটা গেল। এখন এখন কি হবে দেখো, এখন হচ্ছে তোমার যদি এখানে যে ঝামেলাটা পাকবে সেটা হচ্ছে, এটা তো গুণের ছিল,
এটা যখন প্লাস এর আসবে তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট এফ এর জায়গায় কি করে দিব, এস ইকুয়ালস টু 0 করে দিব, এস ইকুয়ালস টু 0 করে দিব। এখানে এফ এস এস ইকুয়ালস টু এস প্লাস আই করে দিব। ওকে, সেম ভাবে এটাতেও সেই কাজটা করব, এফ এর জায়গায় আমরা এস কে পরিচয় করাচ্ছি, এখানে আমরা এস ইকুয়ালস টু 0 করে দিচ্ছি, এখানে আমরা এফ এর জায়গায় এস কে করে দিচ্ছি, ফ্যাক্টোরিয়ালের জায়গায় দ্য সামেশন ইজ দ্য সামেশন ইজ বা দ্য সাম ইজ এটা করে দিচ্ছি, আর এখানে s equals to s plus i, s equals to s plus i। হ্যাঁ, আর কিছু নেই, এতটুকু গেল। আর এর বাইরে এবার যখন এগুলোতে স্কয়ার লাগবে, মনে করো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তখন তুমি কি করবা, তখন তুমি কে এই যে স্কয়ারটা তো i ইনটু i দিয়ে করে ফেলতে পারো, একবারে শর্ট সহজটা যদি বলি, ওই যে s equals to s প্লাস এখানে লিখে দিবা পাও i কমা কত পাওয়ার 2, এখানে 2 লিখবা। যদি কোনো কারণে i এর পাওয়ার 2 না হয় 5 হয় সবগুলোতে, এখানে 5 5 5 করে দেয়, হ্যাঁ এটাতে সহ থাকবে, তখন i কমা 5। তো এই ক্ষেত্রে এখানে একটা কথা লিখতে হবে, ইনক্লুড math.h, এটা অবশ্যই মনে করে এখানে দিতে হবে যখন তুমি পাও ইউজ করবা। ঠিক আছে, বুঝতে পারছো? এভাবে যখন পাও ইউজ করবা তখন তোমাকে অবশ্যই এই জিনিসটা দিতে হবে। এটা গেল। এরপরে যদি এটা রুট ওভার হয়ে আসে, যদি রুট ওভার হয়ে আসে সবগুলা, তখন কি করবা, তখন লিখবে জাস্ট এসকিউআরটি দিয়েও লেখা যাবে, অথবা এটাকে তুমি পাও দিয়ে করে ফেলতে পারবা। পাও দিয়ে করা মানে কি, এটা হচ্ছে যে যখন শুধু রুট থাকবে তখন পাও i, 1/2 দিবা। ঠিক আছে, যদি রুটগুলো কিউব রুট থাকে তখন তুমি কি দিবা, 1/3 দিবা। এভাবেও করে ফেলতে পারো। আর শুধু রুট থাকলে পাও s প্লাস এসকিউআরটি i, ওভাবেও করা যাবে। ওভাবে অনেকে করো, ওভাবেও করা যাবে, এভাবেও করা যাবে, একটা করলেই হলো। ঠিক আছে, তো এর বাইরে মোটামুটি আর কোনো পেঁচালো আসার সম্ভাবনা নাই, এগুলোর মধ্যে ধারা আসবে। এরপরে ফর লুপের জায়গায় তোমাকে হোয়াইল লুপে করতে বলতে পারে, তারপরে তোমাকে ডু হোয়াইলে করতে বলতে পারে, গো টুতে করতে বলতে পারে। বুঝতে পারছো? যদি তোমাকে এটা হোয়াইল লুপে করতে বলতো, তুমি কি করতা, s equals to 0 এতটুকু পর্যন্ত ঠিক লিখতা। ঠিক আছে, এরপরটা আমি একটু দেখাই। s equals to যে 0 পর্যন্ত লিখছো না, এটা পর্যন্ত থাকবে, এটার পরে ফর এগুলো নাই। s equals to 0 লিখছো না, এরপর নিচেতে i equals to কত এটাও লিখে দিবা, i equals to 1, বা এখানে যদি 2 থেকে শুরু হয়, 5 থেকে শুরু হয়, i equals to 5 হবে, এটাও লিখবা। এটা লিখার পরে হোয়াইল দিয়ে কন্ডিশনটা দিয়ে দিবা। কন্ডিশনটা কি, i লেস দেন ইকুয়াল n, এখানে কোনো সেমিকোলন দেওয়া যাবে না। ঠিক আছে, না দিয়ে এটা দিয়ে লিখবা যে s equals to s প্লাস i হলো, অথবা এগুলো যদি এরকম কিছু হয় তাহলে পাও i, 1/3, এই টাইপসের জিনিসগুলো হলে এগুলো লিখবে। এরপরে এখানে আসি ওই কাজটা করবা, এই কাজটা যেটা এখানে ফর লুপে করতে সেটা এখানে করবা। i equal to i plus 1, মানে প্লাস প্লাস লিখছিলাম এখানে, মানে এক করে বাড়তেছে, অথবা i equal to i plus 1, i plus 2, যেভাবে পারো সেভাবে তুমি লিখবা। এরপর এটা দিবে, এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, দিছো, এটা দিছো না, এরপরে প্রিন্টএফটা লিখে দিবা, ওই নিচের যেটা ছিল ওটা, এরপরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এটা হচ্ছে হোয়াইল। হ্যাঁ, এরপরে ডু হোয়াইলটা সেমই, সহজই। এটা এখানে থাকবে, এটার জায়গায় জাস্ট এখানে ডু লিখে দিবা, হোয়াইলের জায়গায় এখানে ডু লিখে দিবা, এরপরে হোয়াইলটা এখানে লিখে দিবা। হোয়াইল লিখে এখানে i লেস দেন ইকুয়াল n, এখানে লিখে এখানে একটা সেমিকোলন দিবা। ঠিক আছে, বুঝছো? এটাই শেষ। ডু হোয়াইলটা এটা, উপরের কথাও ঠিক নিচের কথাও ঠিক, ডু হোয়াইলে জাস্ট এই কাজটা চেঞ্জ করে দিবা। এরপরে গোটুতে কি করবে দেখো, তো গোটুটাও ওই ডু হোয়াইলের মতো, ডু দিয়ে যে অংশটা ছিল সেটাকে তুমি এখন ডু না দিয়ে লেভেল বা এরকম কোনো কিছু যে কোনো একটা নাম দিবা, তোমার নামও দিলে দিতে পারো, তবে লেভেলটা ইউজ করে সাধারণত। এই যে লেভেল একটা দিলাম, দিয়ে এভাবে কোলন একটা দিতে পারো। লেভেল দিয়ে তুমি কি করতে হবে সেই কথাটা এখানে লিখে দিবা, s equals to s plus i, এটা করতে হবে। আর একটা কি করতে হবে, আর হচ্ছে যে i equals to i plus 1, ওই যে ডু হোয়াইলের এখানে ডু ছিল না, আর বাকিটা তো এখানে ছিল, ওটাই সেম ডু হোয়াইলেরটা নাম মুছলে হইতো, ওই কাজটা করে এরপরে এখানে আসি তুমি এটা লিখে দিবা, ইফ সত্যটা লিখে দিবা, i less than equal n go to level। ঠিক আছে, গো টু লেভেল, এভাবে করে ফেললেই হবে। এরপরে জাস্ট দেখা যাচ্ছে, এরপরে জাস্ট এখানে আর প্রিন্টএফের কথাটা আবার লিখে দিবা, কাহিনী খালাস। মানে এটা ওই দেখছো, ফর এর পরে হোয়াইল শিখছো না, হোয়াইলকে উপরে নিচে করে দিলে ডু হোয়াইল হয়ে যাচ্ছে। ডু হোয়াইলে যে এখানে ডু এর জায়গায় কি লিখে দিছো, ডু এর জায়গায় জাস্ট তুমি
লেভেলটা লিখে দিছো, লিখে এখানে যে হোয়াইল নিয়ে আবার সূত্রটা লিখছিলে, হোয়াইলটা কেটে হোয়াইলের যে ইফ বসাই দিয়ে এখানে খালি গো টু লেভেল, এই গো টু লেভেল এই কথাটা একটু লাগাই দিলে তোমার কাজটা শেষ। ঠিক আছে, এরপরে আমাদের আর কোনো ঝামেলা নেই। আর এগুলার বাইরে আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। প্রশ্ন যদি কঠিন হয় তখন একটু বাইরে থেকে আসার সম্ভাবনা থাকে। যা যা বললাম খুব ভালো করে পড়ে শেষ করে ফেলো, ইনশাল্লাহ কমন থাকবে। আমি বলবো বিগত 2 সালের কোশ্চেনগুলো যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তুমি পরীক্ষার টেনশন করা লাগবে না। তুমি বিগত 2 সাল 3 সাল 4 সালের যদি তোমার কাছে সংগ্রহে যা থাকে ওগুলোর এমসিকিউ একটু বেশি করে প্র্যাকটিস করো। এমসিকিউ কম প্র্যাকটিস করলে সেটা আশানুরূপ ফলাফল আনে না। ঠিক আছে, তাই তোমরা বেশি বেশি এমসিকিউ গুলো সলভ করবা, বেশি বেশি সিকিউ গুলো সলভ করবা। ক খ গুলাকে যতবার পারো করবা, পরীক্ষার আগ পর্যন্ত পড়তেই থাকো, রিভাইজ দিতে প্রতিদিন একবার রিভাইজ, একদম পরীক্ষার আগের দিন রিভাইজ দেওয়া থেকে প্রতিদিন একবার করে রিভাইজ দেওয়া অনেক উত্তম। ঠিক আছে, তোমার ব্রেন ওটাকে বারবার যখন শুনে অনেক বেশি পরিমাণে মনে রাখে। তাই আমি আশা করব তোমরাও আমার কথা মনে রাখবে এবং ভালো করে পড়ালেখা করে আইসিটি পরীক্ষায় A+ নিশ্চিত করবে। শুধু A+ নিশ্চিত করতে হবে না, করলে হবে না, বরং 90+ মার্ক কিভাবে তুলে আনা যায় সেই কাজটা তোমাদেরকে করতে হবে। আমি আশা করব সবাই খুব ভালো করে পরীক্ষাটা দিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের জন্য অনেক 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 দোয়া রইল। আমার জন্য দোয়া করবে। যা যা পড়ালাম এখান থেকে আসলে তো ভালো, আর না আসার সম্ভাবনা খুব বেশি। কি বলবো, আচ্ছা যাই, এত কথা বলি না, এত কথা বলা উচিত হচ্ছে না। সবার জন্য দোয়া রইল। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।